হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়াসক্তি। লিখেছেন সুরাইয়া রাফা। আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে অরু। সঙ্গে সঙ্গে মিনিটের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছর বড় তুই জানিস? ওরও হাসি থেমে যায়। চারদিকে ঘুটে ঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হল রুমে। জানালার থেকে শুরু করে কাচের দেওয়াল পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকল অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের ওপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছাছে। ওরও গিয়ে নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের না কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল? জায়ান কৃতিককে ছোট করে জেকে আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনেছে, কি শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজে পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। ওরও আর ঘাটায় না কৃতিককে। বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ইয়ত্তাই নেই। তাই ওরু কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার তাই ওই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ড ফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং করতেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা, তবু কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপরে দেশ থেকেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগেই অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য এই ইউএসএ এসেছে। তিথি উপাস থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যে হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কোন বাজে ছেলের পাল্লায় পড়ছিস বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি, বলেছি তো তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালে গুরুত্ব দিসনি তুই। উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে, আমি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কৃতিক কুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্যের হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরি পানা রে।
আমার মাথায় ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই এত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখেন না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কি না নিখিল ভাইয়ের খোঁজ করছিস? তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসে সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হল রুমে ওরুর ফুপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। ওরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। ওরও কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতে হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘর, সেই কান্নার আওয়াজ বড়ই বেতাহুর শোনাচ্ছে। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরু। কান্নার তোপে শরীরটা বরাবর ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ের আটকে থাকা নূপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রুপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণা এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন ওরও কান্নাকাটিও পাশে ডিভানের বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে ওর হাতে হ্যাচকার টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওরও কিছু বুঝে ওঠার আগে শব্দ উচ্চারণ করে ধাপ করে দরজাটা আটকে দিল কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজটার টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে পকেটে হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই, as soon as possible। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা শুয়ে অভ্যাস নেই ওরুর। তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় যায় অবস্থা। ওরও একটু সময় নিজের কান্নাকাটি থামালো। তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে ওরুর চেয়ে অনেক বড়। তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় তাদের। তাই কখনোই কৃতিককে কিছু বলেনি, ডাকেনি ওরও। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়ে ডাকতে শুরু করলো ও। ভাই, কৃতিক ভাই, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই ওরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় ওরু। হাইওয়ে ধরে
এগুলো রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়ে নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে মোদ্দা কথা যারা কোলাহল মুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশ সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফি সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্র একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দেশলাই জ্বালানোর চেষ্টায় আছেও। তখনই ম্যাকডোনাল্ডস লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে এক গাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, হুট একদম হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়া মানুষের যখন দিনাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতার ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ে কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডার হাওয়া ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হওয়া নয়, বরং বাসন্তিক মনোমাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্ত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতিতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর ওপর। অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেইজি ছাড়া কৃতপক্ষে কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগেমেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আচমকা ঘটনায় চোখ জোরে খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিচ্ছ কোনো কিছুই অনুভব করতে পারলো না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু দেখতে পায় একটু আগে সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে লোকটা ওর দিকে এক রাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিক।